অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম চ্যাপ্টার। তোমাদের আগে আমি একটা ভিডিও দিয়েছি, টপিক দিয়েছি। এই ভিডিওটা আমি টপিক দেবো, কিন্তু একটু ডিটেলসে আর একটু ভালো করে আলোচনা করে একটু লম্বা ভিডিওটা তৈরি করে দিচ্ছি। তোমরা একটু মন দিয়ে শুনে নাও, আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেটা তোমরা পরবর্তী প্রশ্নগুলো পেতে পারো। চলো আমরা শুরু করি। দেখো, এই অধ্যায়টা পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহল বলতে আমরা বুঝছি রাজবাড়ি যেমন অন্দরমহল থাকে ভিতরে একদম, আমরা তো সেটাই অন্দরমহল বলেই চিনি। তা সে পৃথিবীর ভিতরটা চিনব, বাইরে তো বাতাস থাকে। আমরা একটু ছবিটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো পৃথিবীর অন্দরমহল কোনটাকে বলতে চাইছি। দেখো, এই যে একটা পৃথিবী, এই যে একটা পৃথিবী, এখানে যদি একটা পিস করে আমরা পাউরুটির মতো বার করে নিই, কেক কাটার মতো সেই পিসটা বেরিয়ে চলে এসেছে। সেই পিসটা নিয়ে এখানে বুঝিয়েছি, আমিও সেইভাবেই বুঝিয়ে দেবো একটু। তাহলে আমি বুঝে ফেললাম চিত্রটা যদি এরকম হয় কোথা থেকে আমরা নিয়ে আসবো। আমরা একটু ছোট্ট আলোচনা করে বেরিয়ে যাই এই জায়গাটা। এইখানটা দেখব যে পৃথিবীর ব্যাসার্ধ মনে রাখতে হবে 6370 কিমি, 6370 কিমি। হ্যাঁ, মানে এটা 70 হলে খুব ভালো হতো, কিন্তু 70 থেকে 7 বিয়োগ করে দিলে আগে মানে এটা মনে রাখার জন্য বললাম 63 হবে। আমি যদি 70 লিখি, কিন্তু একটা অনেকগুলো 7 লিখলাম, তো একটা 7 বিয়োগ করে দেবো, 63 সঙ্গে আমাদের 70 মনে রাখার জন্য বললাম। পৃথিবী তাহলে ভূপৃষ্ঠ থেকে পৃথিবী কেন্দ্রের দূরত্ব একই হবে। ব্যাসার্ধ তো মানে ব্যাসের অর্ধেক আমরা জানি। পৃথিবীর ব্যাসার্ধ মানে বৃত্তটা ব্যাসার্ধ মানে তো দূরত্ব, কেন্দ্র পর্যন্ত দূরত্ব 6370 কিমি। বেশ, চলো এটা আমাদের মনে রাখতে হবে, কারণ লাস্টে আমাদের কাজে লাগবে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে, এইখানে একটু ছোট্ট গল্প দিয়েছে যে এইখানটা জেনেও নেবো, তারপর আমরা যাব কতটা তাপমাত্রা কমে। হ্যাঁ, এইখানে দক্ষিণ আফ্রিকা পৃথিবীর একটা গভীরতম সোনার খনি আছে, যেটা হচ্ছে বেশি দূর নয়, 3-4 কিমি পর্যন্ত যদি আমরা গভীরে যাই, অর্থাৎ 3-4 কিমি তোমরা সাইকেলে রান করো, সেটাকে মাটির তলা দিয়ে ঢুকিয়ে দাও, তাহলে বুঝতে পারবে যে কতটা হতে পারে। বলি 33 মিটার গভীরতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে উত্তপ্ত বাড়ে, 33 মিটার মানে 1000 মিটার যদি আমরা যাই, তবে আমরা 1 কিমি পাবো। 33 মিটার পেরুলি আমাদের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি অনুভব করতে হবে, তাহলে 1000 মিটার মানে 1 কিমি। 3000 থেকে 4000 মিটার মধ্যে এই খনিটা আছে রবিনসন দ্বীপে। তাহলে দেখা যাচ্ছে যে সেখানে কত তাপমাত্রা হতে পারে। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিয়েছে, এটা আমাদের জানা হয়ে গেল। পৃথিবীর একটা গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীর ওপরে। এইবার দেখা যাচ্ছে যে আমাদের সেই পৃথিবীর গভীরে যত যাবো, কতটা আমাদের তাপ অনুভব করতে হবে সোনার খনিতে গেলে পারে, বুঝতে পারছো? মিটার কিন্তু 33 কিমি নয়, অনেক সময় একটা মিস হয়ে যেতে পারে। চলো আর একটা গল্প দেখি নিই। পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য, মানে উত্তর পশ্চিম রাশিয়ায় কোলা উপদ্বীপে 12 কিমি একটা গর্ত খোঁড়া হয়েছে, কৃত্রিম গর্ত খোঁড়া হয়েছিল। চিন্তা করো, এই 12 কিমি যদি গর্তটা খোঁড়া হয়, সেখানে জলটা কিরকম অবস্থা থাকবে? আমার তো মনে হয় খুবই উষ্ণ, মানে টকবক টকবক ফোটার মতো অবস্থা। কিন্তু আমাদের না, কিন্তু দেখা যাচ্ছে যে গভীরতা যত বাড়বে, কিন্তু তত তাপমাত্রা আমাদের বাড়তে থাকে, আমরা দেখতে পেলাম। এখন দেখিনি পৃথিবীর গভীরতায় এত কিমি পর্যন্ত, মানে পৃথিবীর ব্যাসটাই বারবার বলছে, ব্যাসার্ধটাই বলছে। কাছেই 12 কিমি খুবই নগণ্য, মাত্র খাল কেটে দেখিয়েছিল 12 কিমি। সেটাই গল্পটা এখানে বলছে, যে বুঝতেই পারছো ব্যাপারটা কেমন। এখন আমাদের আসল জায়গাটায় আসি, মানে এই জায়গাটা, যে জায়গাটা মনে থাকবে না আগে বলে দিই, তারপরে আমি তোমাদের এই পাতাটা আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, চলো আমরা পৃথিবীটাকে পিস করে বেরিয়ে বার করে নিয়ে এসি। দেখো, আমি একটা পিস করেছি। আমি তোমাদের যেটা মনে থাকবে না, বারবার পড়ছো, মনে থাকছে না, তাদের জন্য আমি ভিডিওটা করছি। কি মনে থাকছে না, কোথায় স্যার কি বিযুক্তি রেখা থাকে, আমি একটু বলে দিই। দেখো, এটা পৃথিবীর পৃষ্ঠে আমরা বাস করছি, পৃথিবীটাকে এইভাবে একটু মনে করবে, ঠিক আছে? মানে এটা উপরের স্তর, গলীয় স্তরের মধ্যে। তাহলে এই জায়গাটা ভূত্বক, গাছপালা আছে। এই 30 কিমি পর্যন্ত একটা গড় যদি আমরা নেমে যাই, মানে তাহলে একটা স্তর আমরা পেরিয়ে যাব, যেটা হচ্ছে ভূত্বকটা আমরা পেরিয়ে যাব। বেশ,
তারপরে যদি আমরা আরও নামি 30 কিমির পর মানে 700 কিমি নামি, তাহলে আমরা একটা স্তরের মধ্যে প্রবেশ করব। 700 পেরিয়ে যাব, আর একটা স্তরের মধ্যেও থাকব। আমরা স্তরটাকে প্রধান 3টে ভাগে ভাগ করা হয়েছে। দেখো চিত্রটা আমি দুদিকে এঁকেছি কেন। এইটা হচ্ছে প্রধান স্তর। আমি একটু অন্য খাতায় যাই, তারপরে তোমাদের এই ফাইনাল ছবিটা দেখে নেবে। আমি একটু রাফ হবে, মানে একটু ভালো আঁকতে পারবো না। এইভাবে পৃথিবীটাকে আমরা একটা মানে এটা গাছপালা আছে, আমি 30 কিমি পর্যন্ত, কিমিটা আমি বাদ দিলাম। এখন আমি একটা স্তর এলাম যেটা হচ্ছে ভূত্বক, এতটা। ভূত্বক এতটা হলো। তারপর এইখান থেকে মানে ওইখান থেকে একটু নিচে দেখি আমি একটা স্তরে পৌঁছাবো যেটা হচ্ছে গুরুমণ্ডল। আমরা আগে পড়েছি গুরুমণ্ডল। আমি কিন্তু ফাইনাল ছকটা এখানে আছে, আমি সেই জন্যে আমি একটু রাফ করে তাড়াতাড়ির মধ্যে লিখছি। লেখাটা আমার ভালো নয় সেটাই তো জানো, কিন্তু দেখো তারপরে একটা স্তরে চলে আসবো যেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। চলে এলাম। এখন আমাদের এই তিনটে যে দুটো খাঁজ পেলাম, এই দুটো খাঁজে কিন্তু দুটো স্তর আছে। আমি মনে রাখার টপিক তো অবশ্যই দেবো। দেখো এই স্তর দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে গুটেনবার্গ, গুটেন, দেখো এখানে পেয়ে যাবে গুটেনবার্গ। তো কোথায় স্তরটা? প্রধান স্তরটার ভাগ আমি এঁকে ফেললাম গুটেনবার্গ। এখন আমাদের এই যে একটা খাঁজ আছে, এখানে একটা স্তর আছে, এই স্তরটা হবে এই মোহরোভিসিক বিযুক্ত রেখা। সিভিক পুলিশ তো সেই জন্য বারবার বেরিয়ে যায়, তাই তোমাদেরও মনে রাখার জন্য বললাম মোহরোভিসিক হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর চলো, তার দুটো স্তরকে আমরা কোথায় থাকে দেখলাম, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহরোভিসিক। হয়ে গেল, এটা হয়ে গেল গুটেনবার্গ। এটা লিখলাম মোহ বোঝার জন্যে, মোহরোভিসিক। তাহলে আমাদের এখানে একটা স্তর করে দিলাম, প্রধান 3টে স্তর। আমরা এই জায়গাটা ভূত্বক, এই জায়গাটা গুরুমণ্ডল, এই জায়গাটা আমাদের কেন্দ্রমণ্ডল। আর একটা শিলামণ্ডল আছে, সেটা আমি লাস্টে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা প্রত্যেক স্তরকেই দুটো ভাগে ভাগ করব, তাই ডট ডট দিয়ে ভাগ করি। এটা তো এরই বন্ধু। হ্যাঁ, তাহলে এই যে প্রথম স্তরটা পেলাম, এটা হচ্ছে শিয়াল, দোসরাশি অন্তঃস্থায়কাল বা শিয়াল। আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। আর শিয়াল পেলাম উপরটা, নিচেটা পাবো সীমা, দোসরাশি মায়কা সীমা। একটা পেয়েছি শিয়াল, একটা পেয়েছি সীমা, মাঝে একটা স্তর আছে। স্তরটা কি আমি পরে বলছি। একেও আমরা দুটো ভাগ করেছি, একটা ক্রোফে সীমা, কয়লা পলা ওকা অন্তস্থ ক্রোফে ফেইকা ফে সীমা, দেখে নাও মানানটা, ক্রোফে সীমা আর একটা নিপে সীমা। আমরা কিন্তু এই গুরুমণ্ডলটাকে ভাগ করেছি। আর যেহেতু কেন্দ্রমণ্ডলকে ভাগ করবো, ভেতরটার নাম দেবো অন্তঃকেন্দ্রমণ্ডল, এটা বহি কেন্দ্রমণ্ডল, মাঝে একটা বিযুক্ত রেখা থাকবে। এখন এই স্তরগুলো আমাদের থাকবে, তাহলে এই আমাদের এর মাঝে একটা স্তর, অর্থাৎ ডট ডটটাকে বাড়িয়ে দিই, ডট ডট করলে বাঁ দিকে আমাদের ডট ডটগুলো মানে বেরিয়ে আসবে। ঠিক আছে, স্তরের ডট ডটগুলো। তাহলে এইখানে একটা নাম থাকবে, দুটো স্তরের মাঝে একটা নাম। এটা তো আমরা নাম ডান দিকে পেয়ে গেছি। দেখো এই স্তরের নাম আছে কনরাড বিযুক্তি রেখা। বারবার পড়ছো তো, মনে থাকছে, তাই মনে করে দেবো। এই স্তরটা অর্থাৎ গুরুমণ্ডলের মাঝে যেটা রয়েছে রেপেত্তি বিযুক্ত রেখা, মানে গুরুমণ্ডলকে যেটা ভাগ করেছে দুটো, মানে যে নিজেরাই ভাগ হয়েছে, কোপের সীমা নিপের সীমা। আর এই একটা আছে আমাদের লেহম্যান বিযুক্ত রেখা। তাহলে আমি একটু লিখি, আমি তো লিখতে পারি না ভালো, লিখলাম কনরাড বিযুক্ত রেখা, এটা রেপেত্তি বিযুক্ত রেখা, লিখে দিলাম। এটা লেহম্যান বিযুক্ত রেখা। কি ভাষাটা পেলাম বলো তো, কোরেলে। যদি একটু খারাপ কথা শুনতে লাগে, কিন্তু একটা বড় জিনিস মনে থাকবে। আমি লিখতে পারলাম না, কনরাডটা লিখলাম, রেপেত্তিটা লিখলাম, লেহম্যানটা লিখলাম। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। কি করে নেব? কোরেলে এইখানটা লিখবে, লিখেছি না, এখানটা এটা গুড় মধু মনে রাখবে, বা একটা বড় গালও হয়, সেটাকে মনে রাখতে পারলে হয়ে যাবে। যাই হোক, তাহলে প্রধান ভাগ আমাদের দুটো পাবো, আমরা অটোমেটিক্যালি দুটো পাবো, কারণ নিযুক্ত রেখা দুটো পাবো, 3টে ভাগ হবে, দুটো আমরা রেখা পাবো।
এই জল খেতে দেওয়া গ্লাসের মতন আর কি, তাদেরকে দুটোতে আমরা এমনি ভাঁজ পেয়ে গেছি, না আমরা গুড় মধুটা পেয়ে গেলাম। ঠিক এইভাবে বলতে বলতে যাবে, শেষ থেকে একদম করে এলে এটা, তাহলে কিন্তু প্রথম অক্ষরগুলো অটোমেটিক্যালি মনে পড়ে যাবে এবং কোথায় কোন আছে, কোন রেখাটা আছে অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। এটা একটা তোমাদের একটা টপিক দিলাম। ছবিটা দেখে নাও, ছাত্রটি এঁকেছে, হয়তো খারাপ কথা কিছু মনে করবে না, কিন্তু একটা বিরাট জায়গা আমার বাবা মনে থাকে না। তা কনরাড বিযুক্ত রেখা হয়ে গেছে শিয়াল আর সীমার মধ্যে, এটা প্রধান স্তরটাকে আমরা প্রথমে ভাগ করে দিয়েছিলাম। কিমিগুলো একটুখানি মনে রাখবে। দেখো 30 কিমি টোটাল, কিন্তু গড় 30 কিমি, আমি আলোচনায় যাবো এরপরে। তাও 30 থেকে 700 মনে রাখবে না, 30 70 আর 30 দুগুণে 60 হলে খুব ভালো হতো। তা 30 থেকে 90, কিন্তু আমাদের 30 700 2951, 51 পর হচ্ছে এই 63700, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধটা, অর্থাৎ পৃথিবী থেকে কেন্দ্রের দূরত্বটা। বুঝতে পারলে? এটা কিন্তু একটা পিস আমি বার করে নিয়ে এসেছিলাম। আমি যদি পৃথিবীটাকে এবার গোল করে ভরে দিই, তাই মধ্যে তাই এটা কেন্দ্র থাকবে, এদিকে অনেকগুলো পিস থাকবে, নিশ্চয়ই বা বুঝতে পেরেছো। পৃথিবীটা গোল করে দিলে একটা আমি এই জায়গা থেকে নামছিলাম গর্ত করে, সেই জায়গাটা এসে গেছে। আশা করি বুঝতে পেরেছো। 30 70 29 51 আর পৃথিবীর ব্যাস 63700। কোনো ঝামেলা নেই, আমরা স্তরগুলো শিখে ফেললাম। এটা কিন্তু প্রধান স্তর, এগুলো উপস্তর বাঁ দিকে আছে, যেহেতু এর মধ্যে ভেঙে ভেঙে দেওয়া যেটা দুটো করে ভাগ আছে, সেই জন্য আমি ডট ডট দিয়েছি। এবার তো আলোচনায় যাই। প্রথম স্তরটা যখন আমরা ভূত্বকে যাচ্ছি না, ভূত্বকে গিয়ে দেখো পরিষ্কার বলে দিচ্ছে এর গভীরতা প্রায় 30 কিমি, সেই জন্যই তো আমি 30 লিখেছি। স্যার এটা একটুখানি কীরকম লাগছে, এখানে 5 কিমি, এখানে 7 কিমি। হ্যাঁ, একটুখানি বোঝো। বলছি যে সমুদ্র অর্থাৎ মহাসাগরে, আমি একটা ধরো এইখানে মহাসাগর আছে, এগুলো একটা সাগর আছে, আর এইখানটা মনে করো কোনো একটা স্থলভাগ আছে। তো এইখান থেকে আমি যদি 65 নামি, এখান থেকে কতটা নামবো? তলদেশ থেকে 5। তাহলে এখান থেকে যদি আমি 7 কিমি নামি, অর্থাৎ স্থলভাগ অর্থাৎ মহাদেশ থেকে যদি আমরা বলছি যে মহাসাগরের নিচে, তাহলে 5 কিমি। তাহলে এইটা আমাদের পার পড়ে গেল, এটা সাগর আছে, এখানে জল থাকতেই পারে উঁচু জায়গা। তাহলে এখান থেকে আমি 7 কিমি এখানে আসি, এখান থেকে সমুদ্রের তল মানে সমুদ্রের উপরটা দেখি, তার তো একটা গভীরতা আছে, সেই গভীরতা থেকে 5 কিমি। তাহলে এটা দুটো রকম হয়, একটা মহাদেশীয় 7 কিমি হয়, আর মহাসাগরের তলায় গেলে 5 কিমি পর্যন্ত এই স্তরটা পাবো, অর্থাৎ আমি ভূত্বকটা পাবো। এই যে ভূত্বকটা নিয়ে আমি আলোচনা করছি এতটা, এর মধ্যে আমরা শিয়াল আর সীমা পাবো। এই নামগুলো জানো তো বিভিন্ন খনিজ পদার্থের নাম অনুসারে হয়েছে। সি তো আমরা পড়েছি, এখানে সুন্দর দিয়ে দিয়েছি। সি হচ্ছে সিলিকন, দোষা সি লিখেছি, ওই জন্য দোষা দিয়ে দিইনি, সিলিকন। আর প্রথম হচ্ছে যে আমাদের শিয়াল, হ্যাঁ শিয়াল আর সীমা, ভূত্বকের ওপরের স্তরটা হলে কিন্তু শিয়াল মনে রাখবে, হ্যাঁ পরে দিয়েছে, তাহলে আমি আগে শিয়াল লিখেছি, তারপরে সীমা লিখেছি। তো ওপরের স্তরটা কিন্তু সবসময় শিয়াল, মানে তাহলে শিয়াল হলে কি হচ্ছে, এটা পারবে, তোমরা বিজ্ঞানে পড়েছো। সীমা হচ্ছে সিলিকন আর ম্যাগনেসিয়াম, আর সীমা হচ্ছে সিলিকন, আর এল হচ্ছে অ্যালুমিনিয়াম, তাই দুটো স্তর গঠন করেছে। তা সীমা মহাসাগরীয় ভূত্বকের ওপরে শিয়াল, ভূত্বকের ওপরে শিয়াল অবস্থান করে। বলছে সীমা মহাসাগরীয় ভূত্বকের ওপরে শিয়াল অবস্থান করে, তাহলে সীমার ওপরে কিন্তু শিয়ালটা থাকবে, অর্থাৎ আমি যেখানটার নাম ছিলাম এই জায়গাটা কিন্তু সীমা থাকবে, জায়গাটা শিয়াল থাকবে। তাহলে আমরা একটু ডিটেলসে বুঝতে পারলাম। আর ঘনত্বটা কিন্তু একটুখানি 2.9 গ্রাম, এটা আমি পরবর্তী একটা টপিকে মনে করিয়ে দেবো। এর ঘনত্ব কত, পৃথিবীর ঘনত্ব কত, আমি একটা টপিক দেবো, অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পড়তে পারো। এখানটা এই স্তরটা সম্পর্কে আর একটু বলে দিয়েছে, খনিজ সম্পদে আছে, মাটি আছে। আর দেখলাম তো কত খনিজ সম্পদ, ম্যাগনেসিয়াম, সিলিকন, আবার যেন অ্যালুমিনিয়াম, কত খনিজ সম্পদ এই স্তরটাতেই আছে। তা বেশিরভাগই 47% জুড়ে আছে অক্সিজেন। বায়ুমণ্ডলের চেয়ে বেশি অক্সিজেন পৃথিবীর ভূত্বকের সঙ্গে নানা রাসায়নিক অবস্থা মিশে আছে। ভূত্বকের দ্বিতীয় উপাদান কিন্তু হলো সিলিকন। তা দুটোই সিলিকন আছে, সি, তাই ভূত্বকের প্রধান উপাদানটাই হবে, এই জায়গায় প্রধান উপাদানটা হবে কিন্তু সিলিকন খনিজ। তবে স্যার একটা আমাদের জানা হয়ে গেল টোটাল ভূত্বক সম্পর্কে। এবার আমরা একটুখানি গুরুমণ্ডলে যাই। দেখো গুরুমণ্ডলে যখন আমি এলাম,
এই জায়গাটায় এলাম, এখানে দুটো স্তরে ভাগ করেছি, ক্রোপেসিমা আর নিপেসিমা। নাম অনুসারে হবে, ক্রো হচ্ছে ক্রোমিয়াম, এফ হচ্ছে লোহা, এফি লোহা, ক্রো ফে হয়ে গেল, সি সিলিকন, মে ম্যাগনেসিয়াম। আর নিফেসিমারও হচ্ছে মানে নি হচ্ছে নিকেল, এফ হচ্ছে লোহা, এফি মানে তো লোহা আমরা জানি, সিলিকন, সিলিকন কিন্তু উভয়ই রয়েছে, আর লোহাটাও উভয়ই রয়েছে, মানে আমরা দেখতে পেলাম। তাহলে আমরা প্রধান কিন্তু এই দুটো পেলাম, ম্যাগনেসিয়াম আধিক্যর জন্য এই স্তরটা এগুলো আছে বলে নাম হয়েছে। খনিজ পদার্থ নাম অনুসারে হয়েছে ক্রোপেসিমা আর নিপেসিমা। এ কতটা পর্যন্ত আছে ক্রোপেসিমা? আমাদের 37 থেকে 700 মধ্যে, সেটাই দেখুন দেখিয়ে দিয়েছে, 30 থেকে 700 মধ্যে। আমি কিন্তু ঘনত্বটা পরে ভিডিও দেবো বলে দিয়েছিলাম, পরে ভিডিও দেখবে। আর তাপমাত্রাটা দিয়ে দেবো, তাপমাত্রাটা সোজা আছে এবং কিছু কষ্ট নয়, কিন্তু ঘনত্বটা একটু মনে রাখা কষ্ট। আমি একটা টপিক ভিডিও দিয়েছি, তবু আরেকবার দেবো। চলো আমরা দেখে নিই 700 থেকে 2900 মধ্যে তাহলে ইনি বিরাজ করছে ওই নিপেসিমা। তাহলে আমাদের মোটামুটি 30 70 29 মুখস্থ হয়ে গেল, 51 আসবে। চলো এইবার আমরা দেখে নাও মহরশ্মি বিযুক্ত রেখাটা কোথায় থাকলো, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে মহরশ্মি বিযুক্ত রেখা পড়ে গেছে আমাদের ক্রোপেসিমা এবং নিপেসিমার মাঝে, যে একটা রেপের তীরবিভক্তি পড়ে গেছে। আমরা বুঝে গেছি যে আমাদের ঠিক পথে আমরা এগুচ্ছি। চলো আমরা একটুখানি লাস্ট আলোচনা আছে, কেন্দ্রমণ্ডলে চলে এসেছি। একটুখানি তোমাদের কেন্দ্রমণ্ডলটা না আগে অন্ত দিয়ে দিয়েছে, একটু পড়তে অসুবিধা হবে। আমি তাহলে বহিটা থেকে শুরু করি, অর্থাৎ আমি তো পরপর নেমে আসছি উপর থেকে, তাহলে আগে বাইরে হবে, ভেতরে তো অন্ত। এই জায়গাটা তো একদম মনের কোণ অন্ত, মনে বনে কোণে, সেই মনে আর কি, ভেতরটা একদম। তাহলে বহিটা থেকে আমরা আলোচনা করি, যেটা 29 থেকে 51 মধ্যে। দেখে নিই 29 থেকে 51 মধ্যে, এটা আগে দিলে পড়তে ভালো হতো, পরপর হয়ে যেত। দেখে নিই এই গুরুমণ্ডল, 51 মধ্যে এটা নাকি এই চাপ তাপ ঘনত্ব অন্তঃকেন্দ্র মণ্ডলের তুলনায় কম। তা তো হবেই, কারণ চাপটা তো একটু, যত চাপ তো অন্তে, তাই অন্তঃকেন্দ্রের তুলনায় এর কম, ঘনত্বটা একটু কম। 29 থেকে 51 বলে দিলাম। আর এর হবে 51 থেকে পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ পৃথিবী ভূপৃষ্ঠ থেকে দূরত্ব। এতটা কাল করতে পারবে নাকি 6 3 7 0? তাহলে কিন্তু একবারে কেন্দ্রে পৌঁছে যাবে। যেও না, গলিত অবস্থায় আছে, ম্যাগমা বেরিয়ে আসবে, আমরা সেই আলোচনায় ফিরে যাব। তাহলে লেহম্যান বিযুক্ত রেখা দেখে নিলাম কোথায় রয়েছে, কেন্দ্র অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্র মণ্ডলের মধ্যে রয়েছে লেহম্যান, দেখতে পাচ্ছি আমরা। তাহলে তোমরা কীভাবে মনে রাখতে হবে, পড়েলে গুড় মধু। একটা ছেলে গাল দিচ্ছিল আগে থেকে, পোলিও খাওয়াতে গিয়েছিল না, তাকে এমন গাল দিচ্ছে ম্যাডামগুলোকে না, ওইটা বলে। তোমরা যদি সেটাও শুনে মুখস্থ করতে পারো তাহলে হয়ে যাবে। চলো এবার আমরা ফিরে যাব কোথায়, এই যে এই জায়গাটাতে, যেখানটা আমরা বলছিলাম একদম গর্তে করে এইখানে পৌঁছে যাব। যেও না, এখানে কি আছে জানো, ম্যাগমা। আমরা সেই কথাটা আলোচনা করতে আসবো। পৃথিবীর অন্তরে যেটা আছে, যেটা আমি বাদ দিয়ে গেলাম, ম্যাগমা আছে। এই ম্যাগমাটা না কখনো কখনো যদি ফাটল পায় ভূপৃষ্ঠের মধ্যে দিয়ে, তলা দিয়ে, তাহলে সেই ফাটল দিয়ে বেরিয়ে আসে, তখন কিন্তু নাম হয়ে যায় লাভা। তাহলে ম্যাগমা আছে গলিত অবস্থায়, মানে চাপে তাপে একদম বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় আছে, কিন্তু সে বেরোতে পারছে না। যদি একটু পৃথিবী কোথাও ফাট পায়, সেই ফাট দিয়ে বেরিয়ে আসবে, তখন নাম হয়ে যাবে কিন্তু লাভা। সেই জন্যই তো আমাদের বিভিন্ন জায়গায় নাম আছে, লাভা গঠিত মালভূমি। আমাদের ভুল হয়ে যায়, কোনটা লাভা কোনটা ম্যাগমা মনে রাখতে পারি না, দুটোই তো একই নাম। হ্যাঁ, মা একদম ভেতরেই থাকে, অন্তরের ভেতরে, তাই সেই মাটাকে ভেতরেই রেখে দেবে, তাহলে কিন্তু দেখবে ম্যাগমাটা ভেতরে চলে গেছে, বেরিয়ে আসছে, লাভা হয়ে বেরিয়ে আসছে। আমরা চলে এলাম দ্বিতীয়, মানে মনে রাখার জন্য যেটা বললাম। আর এইখানটা দেখো দিয়েছে যে 460 কোটি বছর আগে পৃথিবীতে উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, তারপর তরল হয়েছে, ঠান্ডা হয়েছে, এইসব আলোচনা করেছে। বক্রেশ্বরে যদি বেড়াতে যাও দেখবেন উষ্ণ প্রস্রবণ আছে, তার মানে কি ফাটল দিয়ে আমাদের তলাকার বাষ্পটা বেরিয়ে আসছে, চাপটা, বাষ্পর চাপটা, গরম বাষ্পর চাপটা, তার ফলে কিন্তু জল ফুটছে বলে মনে হয়। এছাড়া কোনো আধ্যাত্মিক কারণ থাকতে পারে। যাই হোক, এই ভূতাপ শক্তি কাকে বলে দেখে নাও। ভূতাপ শক্তি হলো এক ধরনের শক্তি, পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে আসতে থাকে, একে বলে ভূতাপ শক্তি। পৃথিবীর কেন্দ্রে যে তাপটা আছে, যেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। কোথাও ফিস্ট করতে গিয়ে শুনেছি নাকি খবর কাগজে, একটু করে সরু পাইপ গুঁজে দিচ্ছে মাটির মধ্যে, ব্যাস সেখান থেকে গ্যাস বেরোচ্ছে, দিয়ে রান্না করে দিয়ে চলে আসছে। সরকার সেগুলো জানতে পেরে একটু তাদেরকে বারণ করেছে, এরকমই শোনা ঘটনা। অর্থাৎ তোমার মনে থেকে যাবে যেটা ভূতাপ শক্তি।
চলো ঘনত্ব আমাদের আলোচনা হবে। পৃথিবীর গড় ঘনত্বটা জেনে নাও। পৃথিবীর গড় ঘনত্ব আগেই আমরা দেখে নিয়েছি। পৃথিবীর গড় ঘনত্ব এখানে পাবো। পৃথিবী গড় ঘনত্ব মাত্র গ্রাম পার ঘন সেমি বলবে। কত? 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। তা 2 থেকে 3, একটু 3 থেকে এটা মানে এটা 2 থেকে 3 হলো, এটা 3 থেকে 6 হলো, 2.6 আর 3.3, এগুলো মনে রাখতে হবে, বারবার লিখতে হবে, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনাটা ভালো হবে। এটা তো ভূকম্প, ভূমিকম্প কোথা থেকে হয়, ভূকম্প উদ্রেকী প্রাইমারি পি। দেখো এখানটা জেনে নাও যে ভূকম্পনের দুটো প্রাইমারি একটা হয়, সেকেন্ডারি একটা হয়। তো আমরা শিখেছিলাম যে যেটা সেকেন্ড এস তরঙ্গ মানে অর্ধ তরলের মাধ্যমে দিয়ে পৌঁছাতে হতে পারে, অর্থাৎ এস হচ্ছে সেকেন্ডারি তরঙ্গটা, ঠিক আছে, যেটা তরলের মধ্যে যেতে পারে। আর পি তরঙ্গ অর্থাৎ প্রাইমারি প্রথম ভূমিকম্প যেটা হয় সেটা কঠিন পদার্থের মধ্যে দিয়ে পৌঁছাতে পারে। তাই প্রাইমারি তরঙ্গটা কঠিন মধ্যে দিয়ে যায়, কিন্তু প্রাইমারি তো কঠিন নয়। হ্যাঁ, প্রাইমারি স্কুলে টিচারগিরি করা অনেক কষ্টকর ব্যাপার, সেই জন্যেই প্রাইমারি একটা এমন কঠিনের মধ্যে দিয়ে প্রভাবিত হয়। আর সেকেন্ডারি তো হায়ার সেকেন্ডারি ফাঁকিবাজ, তো আমরা তরল থাকে আর কি, তরল এবং অর্ধ তরলের মধ্যে দিয়ে, অর্থাৎ জলের মধ্যে দিয়ে এস তরঙ্গ যেতে পারে, সেকেন্ডারি তরঙ্গ। এগুলো মনে করার জন্য বললাম প্রাইমারি কঠিন জায়গা, অর্থাৎ প্রথম যে ভূমিকম্পের যে একটা তরঙ্গ হয় প্রাইমারি তরঙ্গ, সেটাই কিন্তু একমাত্র কঠিন জায়গা দিতে পারে, কারণ প্রাইমারি স্কুলে টিচার করা খুব শক্ত এবং প্রাইমারি ছাত্রদের শেখানো সেই জন্য কঠিন জায়গাটা, মনে রাখবে। আবার দেখা হবে আমাদের ঠিক উত্তরের ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।